দশম শ্রেণীর ফিজিক্সের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায়ের শক্তির যথাযথ ব্যবহার। এই বিষয়টি শক্তির যথাযথ ব্যবহার অর্থাৎ আমরা কিভাবে আমাদের সমাজের উন্নয়নের জন্য বা আমাদের পৃথিবীর উন্নয়নের জন্য শক্তিগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবো। যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আমাদের বর্তমান উন্নয়নে আমরা পুরোপুরিভাবে কোন কোন শক্তির উপর নির্ভরশীল। দেখো, আমরা প্রথমেই যে শক্তির উপর নির্ভরশীল সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি। তাহলে এই আমরা বৈদ্যুতিক শক্তির উপর এতটা নির্ভরশীল, তারপরে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও এই বৈদ্যুতিক শক্তিরই ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য শক্তি আছে, তাপ শক্তির ব্যবহার হচ্ছে, বা বায়ু শক্তির ব্যবহার হচ্ছে, জলশক্তির ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের শক্তি আমরা কিন্তু ব্যবহার করছি। কিন্তু আমাদের মানব সভ্যতার উন্নতির জন্য সবচেয়ে যেটা বেশি দরকারি যে শক্তি সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি বর্তমানে। তাহলে এই বিদ্যুৎ শক্তিটা আসছে কোথা থেকে? আমরা তো বিদ্যুৎ শক্তিটা এমনি এমনি পাচ্ছি না। তাহলে বিদ্যুৎ শক্তিটা আমাদের কাছে আসছে, বা তাপ শক্তি, যা কিছুই এই সব শক্তি আমাদের কাছে আসছে কিভাবে? না, কোনো কিছু পুড়িয়ে, যেমনি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে এই শক্তিটা আমরা পাচ্ছি বর্তমানে। মানে ব্যাপক হারে যে জিনিসটা আমাদের বর্তমানে প্রচলনে আছে সেটা হচ্ছে কি না, আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, তারপরে তোমার গিয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস, এগুলো পুড়িয়ে তাপ শক্তি ও বিদ্যুৎ শক্তি পাচ্ছি। তারপরে তোমার গিয়ে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাচ্ছি। তাহলে আমরা বর্তমান সভ্যতার উন্নতির জন্য, অর্থাৎ মানব সভ্যতার উন্নতির জন্য প্রধান যার উপর ডিপেন্ডেন্ট, বা যে শক্তিগুলো আমাদের এখন আমরা ব্যবহার করছি, তার জন্য আমাদেরকে যার উপরে নির্ভর করতে হচ্ছে সেটা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি, বা যে জ্বালানিগুলো আমরা খনি থেকে উত্তোলন করছি, যেমন পেট্রোলিয়াম, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তেল পাচ্ছি। তারপরে খনিজ কয়লা, সেগুলো তো সব খনি থেকে উত্তোলন করা হচ্ছে। তাহলে দেখো, আমরা এই যে প্রচুর হারে এই কয়লা উত্তোলন করছি, পেট্রোলিয়াম উত্তোলন করছি, তাহলে কি হচ্ছে, পৃথিবীর ভেতরে এগুলোর ভাণ্ডার আস্তে আস্তে ফুরিয়ে আসছে। তাহলে আগামীতে অদূর ভবিষ্যতে কি দেখা যাবে না, আস্তে 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 হয়তো 40-50 বছর পরে আমরা এখন যে হারে এই জীবাশ্ম জ্বালানিগুলোকে ব্যবহার করছি, আজ থেকে 40-50 বছর পরে কি হবে না, এই জ্বালানিগুলো ফুরিয়ে যাবে। তাহলে এই জ্বালানিগুলো যখনই ফুরিয়ে যাবে, তাহলে তো আমাদের শক্তির যোগানই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা বিদ্যুৎ, এখন কয়লা থেকে আমরা তাপবিদ্যুৎ উৎপন্ন করছি, কিংবা মনে করো পেট্রোল, ডিজেল, কেরোসিনের উপর আমরা নির্ভর করে আমাদের পুরো যানবাহন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আছে, বা অন্যান্য কলকারখানা সমস্তগুলো এই বিদ্যুৎ শক্তির উপর নির্ভর করে আছে। তো যদি আমাদের এই জীবাশ্ম জ্বালানিগুলো একদিন শেষ হয়ে যায়, তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে এমন একটা রাস্তা ভাবতে হবে যেন এই জীবাশ্ম জ্বালানিগুলো যতটা সম্ভব আমরা বেশি দিন ব্যবহার করতে পারি। তার মানে এর অপচয় বা অপব্যবহার আমাদেরকে রোধ করতে হবে। এবার কথা হলো, অপচয় বা অপব্যবহার আমরা তো রোধ করব, কিন্তু আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, যতই অপচয় রোধ করি না কেন, একদিন কিন্তু এই শক্তিগুলো নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ একদিন না একদিন এই জীবাশ্ম জ্বালানিগুলো শেষ হয়ে যাবে। সেটা হয়তো দেখা গেল যে আমরা ভালোভাবে ব্যবহার করি, যদি অপচয় রোধ করেও, তাহলে হয়তো আরও 10-20 বছর বেশি যাবে। তাহলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এমন একটা বিষয়ের, বা এমন একটা শক্তির উপর আমাদেরকে আস্তে আস্তে শিফট করে যেতে হবে। মানে এই শক্তিগুলো শিফট করবে না, আমাদের জ্বালানিটাকে এমন কিছুর উপর শিফট করে আমাদেরকে যেতে হবে যেন আমাদের ভবিষ্যতের যে উন্নয়নটা সেটা যেন না আটকায়। এখানেই আসছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। দেখো, আমাদের বর্তমানে যে যে শক্তিগুলো রয়েছে, তার যে জ্বালানিগুলো, অর্থাৎ যেগুলো পুড়িয়ে আমরা এই শক্তিগুলোকে পাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে প্রচলিত শক্তি। বর্তমানে যে প্রচলিত শক্তি, সেই শক্তির উৎসগুলো কী কী? অর্থাৎ প্রচলিত শক্তিগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? পেট্রোলিয়াম, কয়লা, মানে জীবাশ্ম জ্বালানি থেকে, এক কথায়, তাই তো? এবার এই জীবাশ্ম জ্বালানিগুলো প্রচুর পরিমাণে তো নেই, আমরা এটা বুঝতেই পারছি। আর অদূর ভবিষ্যতে এই জীবাশ্ম জ্বালানিগুলো শেষ হয়ে যাবে। আর এগুলোকে কিন্তু পুনরায় নবীকরণ করাও যাবে না, মানে নতুন করতে পারবো না, আমরা রিনিউ করতে পারবো না। তুমি পেট্রোল, ডিজেলকে কখনোই রিনিউ করতে পারবে না, বা কয়লাকে রিনিউ করতে পারবে না। একবার এটা যখন শেষ হয়ে যাবে, আর নতুন করে তুমি তৈরি করতে পারবে না। কেননা পেট্রোল, ডিজেল বা কয়লা এই ধরনের জিনিস তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগেছে, এবং প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়েছে। এটা আমাদের মানুষের পক্ষে তৈরি করা হুট করে সম্ভব নয়। তাহলে
এই প্রচলিত শক্তিগুলো বা অনবীকরণযোগ্য শক্তি, যেগুলোকে আর নতুন করা যাবে না, রিনিউ করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে শিফট করে নতুন এনার্জির দিকে যেতে হবে। এমন কোনো শক্তির উৎস খুঁজতে হবে যেখান থেকে আমাদের শক্তির কোনো অভাব থাকবে না। তাহলে আমরা যদি তাকাই যে ভবিষ্যতে যদি আমাদের নেক্সট প্রজন্মকে আমরা ঠিকঠাকভাবে উন্নয়নশীল বা উন্নয়নের ধারাটা বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? এখানেই আসছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। স্থিতিশীল উন্নয়ন মানে কি? বর্তমানে আমাদের যা কিছু আছে, আমাদের যা কিছু সম্পদ, সেগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন ভবিষ্যতে গিয়ে হঠাৎ করে কোনো একদিন এগুলো শেষ হয়ে গিয়ে একদম ভবিষ্যৎ প্রজন্মের যে উন্নতি সেটা যেন রোধ না হয়ে যায়, মানে গাড়ির চাকাটা যেন আটকে না যায়। হঠাৎ করে তেল শেষ হয়ে গেলে তো তাই হবে, আমরা যদি নতুন কোনো বিকল্প শক্তি বা বিকল্প জ্বালানির ব্যবহার না শিখি। তাহলে এই বিকল্প শক্তি বা বিকল্প জ্বালানিগুলোকে খুঁজে বের করাই আমাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে এই বিকল্প শক্তি যেগুলো, সেগুলো কি কি? যেমনি সৌরশক্তি, যেমনি জোয়ার ভাটার শক্তি, যেমনি বায়োফুয়েল, বিভিন্ন ধরনের গাছপালা থেকে যে তেল বেরোয় সেই তেলগুলোকে আমাদেরকে ব্যবহার করতে জানতে হবে। তারপরে সোলার প্যানেল, তোমার গিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট, এই সমস্তর উপরে আমাদেরকে আস্তে আস্তে শিফট করতে হবে। বায়ুকল, বায়ু এনার্জি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, এই সমস্ত শক্তির পর আমাদেরকে আস্তে 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 কী করতে হবে? শিফট করতে হবে। কেননা এই শক্তিগুলোর যদি আমরা দেখি, এগুলো কিন্তু আমাদের এখনও প্রচলিত হয়নি, অর্থাৎ এগুলো ব্যবহার হচ্ছে ঠিকই, কিন্তু ওর স্কেলটা খুব অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে যে আমরা ব্যবহার করে আমাদের উন্নতিটাতে ত্বরান্বিত করছি সেটা না, আস্তে আস্তে। তাহলে এগুলোকে কী করতে হবে? এগুলোর টেকনোলজিগুলো, অর্থাৎ আমি সৌর প্যানেল এখন তো ব্যবহার করছি সবাই বাড়িতে বাড়িতে, কিন্তু এমনভাবে করতে হবে যেন এটা কম খরচে বেশি বিদ্যুৎ আমরা উৎপন্ন করতে পারি সৌরশক্তির মাধ্যমে। আর দেখো, সৌরশক্তি হচ্ছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ এটাকে যখন খুশি প্রতিদিন সূর্য উঠবে, আমরা সূর্য থেকে অফুরন্ত শক্তি পেতে পারি। এটা কখনো শেষ হবে না, এটা হচ্ছে একটা অফুরন্ত শক্তির ভাণ্ডার। তো এটা তেলের মতো শেষ হবে না, এটা কয়লার মতো শেষ হবে না। তো এটাকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের উন্নতি অনেক হবে। জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটা প্রতিদিনই আসে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। কিভাবে? যখন জোয়ার হয় তখন কি হয়? সমুদ্রের জলটা আমাদের নদীতে প্রবাহিত হয়, তখন নদীতে যদি আমরা বাঁধ দিয়ে সেই জলটাকে আটকে রেখে ওই জলটার স্রোতকে ভাটার সময় কাজে লাগিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, যেমনি সুন্দরবনের বর্তমানে দুর্গা দেওয়ানি খাড়িতে এই জিনিসটা চলছে। তারপরে বায়ুকল, বায়ু শক্তিকে কাজে লাগাতে হবে, জলশক্তিকে কাজে লাগাতে হবে, মানে যে শক্তিগুলো আমাদের চারপাশে অফুরন্ত রয়েছে এবং যে শক্তিগুলোকে আমরা এখনো প্রচলনে আনতে পারিনি, মানে ব্যাপকভাবে ব্যবহার করতে পারিনি, সেই শক্তিগুলোকে প্রচুরভাবে কাজে লাগাতে হবে। তবেই কি হবে? ভবিষ্যতের অগ্রগতিটাও বজায় থাকবে। মানে তেল শেষ হয়ে গেলেও আমরা ওগুলোর উপরে শিফট করে যাব। এখন তুমি ভাববে যে কেন? এখন তো আমরা আস্তে আস্তে শিফট করেই যাচ্ছি। মনে করো আমরা চারিদিকে ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক টোটো, বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো ইলেকট্রিকে চলে। কিন্তু দেখো, এই ইলেকট্রিকে চলছে, এতে একটু কার্বন ইমিশন বা কম হচ্ছে তোমার মনে হচ্ছে, কিন্তু একবার ভাবো তো, এই যে ইলেকট্রিক, তোমাকে তো চার্জ করতে হচ্ছে, চার্জটা কোথা থেকে করছো তুমি? তাপবিদ্যুৎ। আবার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ হলো, ওই বিদ্যুৎ থেকে চার্জ করছো। তাহলে কি কয়লা একদিন যদি না থাকে তোমার তো ইলেকট্রিক ভেহিকেলও চলবে না তাহলে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? নতুন নতুন যে টেকনোলজির মাধ্যমে নতুন নতুন শক্তিগুলোকে অ্যাডপ্ট করতে হবে। এটাই হলো প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির ধারণা। এবার কথা হলো যে স্থিতিশীল উন্নয়নটা তাহলে কি? স্থিতিশীল উন্নয়ন হলো, অর্থাৎ বর্তমানে যা কিছু সম্পদ যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যে পরিমাণ তেল অ্যাভেলেবেল আছে, যে পরিমাণ মনে করো অন্যান্য জীবাশ্ম জ্বালানিগুলো, কয়লা অ্যাভেলেবেল আছে, অন্যান্য যে কোনো সম্পদ অ্যাভেলেবেল আছে, সেইগুলো সম্পদকে ঠিকভাবে ব্যবহার করে বাঁচিয়ে রাখতে হবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমরা পুরোপুরি আমাদের সভ্যতাটাকে একদম একটা নতুন কোনো জ্বালানিতে শিফট করতে পারছি। মানে এমন কোনো শক্তির বা এমন কোনো এনার্জি সোর্স যদি আমরা পেয়ে যাই যেখান থেকে আমরা সহজেই আমাদের এই যাবতীয় প্রয়োজনগুলো মেটাতে পারছি, তাহলে কি হবে? তখন আমরা আস্তে আস্তে, আমাদের যদি তেল নাও থাকে, আমরা অন্য কোনো নতুন টেকনোলজির মাধ্যমে অন্য কোনো নতুন জ্বালানি থেকে আমরা শক্তিটাকে বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে কি হবে? তাহলে যতদিন না এটা হচ্ছে ততদিন আমাদের স্থিতিশীল উন্নয়নের ধারণাটাই হচ্ছে এটা, যে বর্তমান প্রজন্মের উন্নতি না আটকে আমাদেরকে এমনভাবে করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্মেরও উন্নতিটা না আটকায়, বা আমরা হয়তো বর্তমান প্রজন্মে এত হারে এই শক্তিগুলোকে খরচ করে দেবো যে ভবিষ্যৎ প্রজন্মে থাকবেই না।
তাহলে ওদের তো উন্নয়ন হবে না। তাহলে স্ত্রী স্ত্রীর উন্নয়নের ধারণাই হচ্ছে এটা, যে বর্তমান প্রজন্মের অগ্রগতিকে অব্যাহত রাখা এবং চিন্তা করা ভবিষ্যৎ প্রজন্মের কথা, যে ভবিষ্যৎ প্রজন্মটাতে কী হবে এবং তাদেরও যেন উন্নতি ব্যাহত না হয়। সেই অর্থে আমাদেরকে এমনভাবে কিছু উদ্যোগ নিতে হবে যে উদ্যোগগুলো ভবিষ্যতেরও অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ধরনের যে অগ্রগতির চাকা, সেটাকেও এগিয়ে নিয়ে যাবে। তাহলে বোঝা গেছে আশা করছি। তাহলে প্রথম চ্যাপ্টারে এটুকুই। এর পরের ভিডিওগুলোতে আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং আমি ঠিক সময়ে তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে কী কী কোশ্চিন পরীক্ষায় আসতে পারে সেগুলো দিয়ে দেব। যদি আমার এই ভিডিওগুলোকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করবে।